আমি আমার নীল টাই সোজা করলাম। হ্যাঙ্গার থেকে পুরনো ধূসর কোট নামিয়ে বাইরে যাওয়ার জন্য চাবি তুলেছি। ঠিক তখনই ফোনের স্ক্রিনে আমার উকিলের নাম ঝলক দিল। মাত্র ৩ শব্দ, ফৌরন ফোন করো। দ্বিতীয় রিংয়ে কল ধরা হলো। তার কণ্ঠস্বর সবসময়ের মতো নরম ছিল না, পাতলা এবং টান টান ছিল, যেন কোনো তার টেনে ছিনে যাওয়ার মতো। আপনি একা আছেন? হ্যাঁ, আমি বললাম। আমি তো শুধু মেয়ের বাড়িতে ডিনারের জন্য বেরোচ্ছিলাম। সব ঠিক আছে? শুনুন এবং শান্ত থাকুন, তিনি বললেন। যে স্টেটমেন্টগুলো আপনি পাচ্ছেন সেগুলো আসল নয়। ব্যাংক থেকে আসা মূল স্টেটমেন্টে দেখা যাচ্ছে গত ২ বছর ধরে আপনার ফান্ড বেরিয়ে যাচ্ছে। এফডি, মিউচুয়াল ফান্ড, এসআইপি, রিটায়ারমেন্ট কর্পাস, সব। আর এগুলো আপনার সই দিয়ে বেরোয়নি। আমার আঙুল থেকে চাবি পড়ে গেল। আমার ছাড়া আর কার কাছে অধিকার আছে? যাকে আপনি হাসপাতালে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন, তিনি ধীরে বললেন। আমি দেওয়ালে টাঙানো আমার স্ত্রীর ছবির দিকে এক পলক তাকালাম। তুলসীর পাশে রাখা সেই ফ্রেম যেখানে তার হাস্যোজ্জ্বল চোখ দেখা যায়। আমি গভীর শ্বাস নিলাম। এখন কি করতে হবে? কিছুই দেখাতে হবে না, তিনি বললেন। আজ ডিনারে একেবারে স্বাভাবিক থাকুন, হাসুন, খোঁজ খবর নিন, খান। সন্দেহ হলে যা বাকি আছে তাও হাতছাড়া হয়ে যাবে। আমি এবং আমার টিম ব্যাংক থেকে মূল রেকর্ড আনাচ্ছে। আপনি শুধু অভিনয় করুন। আজ থেকে এই খেলা আপনার নয়, আমাদের। ফোন কেটে গেল। আমি টাইয়ের গিঁট আরেকবার ঠিক করলাম। আজ আমি ডিনারে নয়, একটা নাটকে যাচ্ছিলাম। আর আমার ভূমিকা ছিল ভরসাযোগ্য, একটু ক্লান্ত, আবেগপ্রবণ পিতার। জব্বলপুরের হাওয়ায় হালকা ঠান্ডা ছিল। আমার বাড়ির বাইরে নিমগাছের নিচে স্কুটারওয়ালা চায়ের দোকানদার কেটলি নামিয়েছিল। আমি ভাবলাম ১ কাপ চা খাই। কিন্তু আজ মনে যে তিক্ততা উঠেছিল, তার সামনে চিনিও ফিকে হয়ে যায়। গাড়ি চালাতে চালাতে নিজেকে বারবার বোঝালাম, না চোখ নামানো, না কণ্ঠস্বর কাঁপতে দেওয়া। মেয়ের এলাকাটা নতুন তৈরি, চৌড়া রাস্তা, পরিষ্কার পার্ক, প্রতিটি বাড়ির সামনে সুন্দর করে ছাটা হেজ। তার বাড়ির গেট নিজে থেকেই খুলে গেল। সাইলেন্ট মোটরের হু শব্দেও নেই। জামাই বাইরে এসে কাঁধে হাত রাখল। আসুন পাপান, অনেকদিন পর। তার সোয়েটারের উল নতুন আর হাসি পুরনো। দামি ঘড়ির ঝকঝকে আমার চটির ধুলোয় পড়ল। ভেতরে মার্বেলের চমক, দেওয়ালে বড় ফ্রেমে অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিং, আর গন্ধ লিলি আর স্যান্ডেলউডের, যেন টাকারও কোনো গন্ধ দেখে। আপনি ক্লান্ত দেখাচ্ছেন, মেয়ে বলল। ক্রিম রঙের শাড়িতে তার ব্রেসলেট হালকা ঝিলমিল করছে। চা বানাচ্ছি। তার কণ্ঠে সেই চিন্তা ছিল যা আরাম দেয় না, বাঁধে। বৈঠকখানার সোফা নরম ছিল, কথা কঠিন। জামাই বোতল থেকে স্পার্কলিং ওয়াটার ঢালল। আমরা ভাবছিলাম আপনার পোর্টফোলিওতে আরেকবার নজর দেওয়া যাক। মার্কেট খুবই ভোলাটাইল। কিছু অ্যাগ্রেসিভ ফান্ড থেকে তুলে নিরাপদ ইনস্ট্রুমেন্টে রাখা যাক, যেমন দীর্ঘমেয়াদী বন্ড। মেয়ে দেখছে না সব, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি হেসে মাথা নাড়লাম। তোমরা দেখছো, তবে আমার কি চিন্তা? আমি তো শুধু পাসবুকে এন্ট্রি মিলিয়ে চিন্তামুক্ত ঘুমোতে চাই। আমি ঠিক তাই বললাম, যা তাদের শুনতে ভালো লাগে। সেই অভিনয় যার রিহার্সাল আমি পথে করেছিলাম। মেয়ের মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটল। চোখের কোণ নরম হলো, যেন সে নিশ্চিত হলো যে বাবা এখনও তার নাগালে। খাবার টেবিলে কথা বেশিরভাগই তাদের। নতুন সেডান কেমন চলে, কোন হোটেলের প্রজেক্ট পাওয়া গেল, গ্রীষ্মে কচ্ছের রন দেখতে যাবে না মুক্তেশ্বর। আমি মাথা নাড়তে থাকলাম। মাঝে মাঝে নাতির খোঁজ নিতে থাকলাম, যে আজ টিউশনে ছিল, তাই আসেনি। ভালোই হলো। নিষ্পাপ চোখে আমার মুখ পড়া সবচেয়ে কঠিন। ডিজার্টের পর মেয়ে সেই কণ্ঠ বের করল, যা সবচেয়ে বিপজ্জনক, নরমে মোড়া কঠোরতা। পাপা, আমি আপনার কোয়ার্টারলি রিপোর্ট দেখলাম। ১-২টো ফান্ড আমার খুব রিস্কি লাগছে। কাল ফুরসত করে বসি, আমি সব ঠিক করে দেব। আপনি তো ওটিপি, আধার ইত্যাদিতে ভুলে যান, আমি দেখে নেব। আমি ভেতর থেকে কাঁপলেও বাইরে হাসলাম। ঠিক আছে বেটা, তুমি আছো তবে আমি আরামে আছি। তার স্বস্তি আমার হৃদয়ে আর একটা পেরেক ঠুকে দিল। এটাই তো সে শুনতে চায়। বাবা এখনো ভরসার দড়িতে বাঁধা। রাতে বাড়ি ফিরে নীরবতা আমার সঙ্গে ঘরে ঢুকল। আমি চুলায় কেটলি চড়ালাম। চায়ের ভাপে চিন্তা পরিষ্কার হয়। টেবিলে বসে আমি ডায়েরি খুললাম। স্ত্রীর লেখা ছোট ছোট কথা এখনো কিনারায় ছিল। ঘরের কাগজ যত্নে রাখো, এলআইসির রসিদ আলাদা ফাইলে, পাসবুক মাসে একবার। আমি আমার হাতের লেখায় ৩টি লাইন যোগ করলাম। ওটিপি কাউকে নয়, প্রতি ত্রৈমাসিক মূল স্টেটমেন্ট ব্যাংক থেকে। খালি কাগজে সই কখনো নয়। এই গল্প প্রতিশোধের নয়, সতর্কতারও ছিল। তখনই ফোন ঝলক দিল।
উকিলের মেসেজ, কাল সকাল 10টায় অফিস, একজন সঙ্গী পরিচয় করিয়ে দেব, ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট। আমি ঠিক আছে টাইপ করলাম, তারপর নিজেকে বললাম এখন আমি একা নই। সকালে তার অফিস বই, কাঠ আর তীব্র কফির গন্ধে ডুবেছিল। তিনি আমাকে তার পাশে বসালেন, একটি পাতলা চুপচাপ মেয়ে, ছোট চুল, চোখ খুব স্থির। ইনি ট্রেল তৈরি করবেন, কোথা থেকে টাকা বেরিয়েছে, কোথায় গেছে, তিনি পরিচয় দিলেন। তিনি ল্যাপটপ ঘুরিয়ে দিলেন, রঙিন তীর, বক্স, তারিখ। আমার জীবনের পয়সা অন্যের পকেটে যাচ্ছে। আরেকটা জিনিস তিনি বললেন, আপনার স্ত্রী একটা পুরনো পলিসি, এলআইসির। 3 সপ্তাহ আগে তার বেনিফিশিয়ারি বদলানোর চেষ্টা হয়েছিল। সইটা সন্দেহজনক, নিশ্চিত নয়, তবে একটা সূত্র পাওয়া গেছে। আমার মনে হলো যেন চেয়ারের পায়া কেঁপে উঠল। আমি আমার স্ত্রীর হাতের লেখা চোখ বন্ধ করেও চিনতে পারি। তার এলের লেজ একটু লম্বা। কনফার্ম করতে হবে, উকিল বললেন। এখন লক্ষ্য একটাই, তাদের নিশ্চিন্ত রাখা। আজ একটা হালকা হাওয়া ছাড়ুন, শুধু ইঙ্গিত দিন যে আপনি বাড়ি বেচতে চান। খবর ঠিক তাদের কাছে পৌঁছাবে। উত্তরাধিকার নড়লে মুখোশ ঠিলে হয়ে যায়। দুপুরে আমি পুরনো বন্ধুর সঙ্গে চাটের থেলায় দেখা করার কথা ঠিক করলাম, যার খবর গলি থেকে মহল্লায় ছড়ায়। দুটো কচুরি আর মিষ্টি শোঠের মাঝে আমি ক্লান্তির মোড়কে একটা বাক্য ফেললাম। ভাবছি বড় বাড়িটা বেচে দেব, একা মানুষের কি দরকার। সে যা সবসময় করে তাই করল। হঠাৎ করো না বলে চোখে ইশারা করল, আমি কাউকে বলবো না, লিখে হাসল। আমরা দুজনেই জানতাম এই বাক্যের মানে কি। সন্ধে 6:15 মেয়ের ফোন এলো, কণ্ঠে মিষ্টি ঘোড়া উদ্বেগ, যেন ফুটন্ত চাহে দুধ পড়ার মতো। পাপা, এই মাত্র শুনলাম আপনি বাড়ি বেচতের কথা বলছেন। এমন বলবেন না, এই বাড়ি মায়ের স্মৃতি। সে একটা কান্নার মতো শ্বাস নিল। আপনি চিন্তিত হলে আমি ম্যানেজ করব, কোনো ব্রোকারকে ফোন করবেন না প্লিজ, আগে আমার সঙ্গে কথা বলবেন। আমি যা ঠিক করা ছিল তাই নিভালাম, হালকা বিরক্তি মেশানো ক্লান্তি। আরে শুধু তাই বলেছিলাম, কিছু পাকা নয়। তুমি বলো কবে আসবে? সে বলল, শনিবার আসছি, একটা ফোল্ডারও আছে আমাদের অ্যাডভাইসারের, সব বুঝিয়ে দেব, আপনাকে শুধু সই করতে হবে। আমি ঠিক আছে বলে ফোন রাখলাম। আমার সামনে চা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু মাথা গরম ছিল। হাওয়া চলতে শুরু করেছে। এবার পতঙ্গ ধরতে নিচে দৌড়ানো না দড়ি টেনে ওপরে তোলা, শনিবার আসার আগে আমি বাড়িটাকে একটা মঞ্চের মতো তৈরি করলাম। যে পিতলের ঘণ্টা আমার স্ত্রী মন্দিরের মেলা থেকে কিনে ড্রয়িং রুমের কোণে রেখেছিল, তার নিচে একটা ছোট ফাঁপা অংশ ছিল। সেখানে একটা নিঃশব্দ রেকর্ডার বসে গেল। সোফার সামনের দেওয়ালে ঝোলানো ফটো কোলাজের কোড এমন করলাম যে কণ্ঠ সোজা ঘণ্টায় পৌঁছায়। টেবিলে স্টিলের ট্রেতে দুটো কাপ, একটা চিড়ের ডিব্বা আর এলাচের ডিব্বা, সব ঠিক তেমন যেমন সে দেখতে চায়, ঘরোয়া, ভরসাযোগ্য, ভোলা। দরজার কাছে রাখা জুতোগুলো একটু তেরছা করে রাখলাম, যাতে হাঁটার সময় হালকা ছড়ছড় শব্দ হয় আর ভেতর বাইরের সময় রেকর্ডিংয়ে ধরা পড়ে। এগুলো তুচ্ছ মনে হয়, কিন্তু সেতু তৈরির লোক জানে কোন পেরেক কোথায় লাগবে, তবে সেতু বছরের পর বছর টিকবে। দুপুর গড়াতেই গাড়ির চাকার হালকা গর্জন শোনা গেল। দরজা খুলল। জামাইয়ের হাতে চামড়ার মোটা ফোল্ডার, মেয়ের কবজিতে নতুন ব্রেসলেট। পাপা, আমরা আপনার জন্য সব নোট তৈরি করেছি, সে বলল এবং সোফায় এমন বসল যেন কোনো ক্লায়েন্টের সঙ্গে মিটিং হচ্ছে। আমি ট্রে এগিয়ে দিলাম, আগে চা, তারপর হিসাব। সে হাসল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আছি না। আমিও হাসলাম, আমার কবে চিন্তা হয়েছে, তুমি তো ছোট থেকেই তীক্ষ্ণ। জামাই ফোল্ডার খুলল, রঙিন চার্ট, লাইন, শতাংশ। সে আঙুল দিয়ে গ্রাফ দেখাল, দেখুন এখন বেচলে লোকসান হবে, প্রপার্টির পিক পেরিয়ে গেছে, আর এই ফান্ডগুলো খুব রিস্কি, আমরা ধীরে ধীরে শিফট করব। আপনাকে শুধু, সে 1 সেকেন্ডের জন্য শব্দ বাঁচল, ওকে করতে হবে। আমি আমার ভূমিকা পালন করলাম, চোখ বড় করলাম, গ্রাফ দেখে একটু বিভ্রান্ত হলাম, তারপর এমন বললাম যেন কিছুই বুঝিনি, আরে আগে চা খাও, আমি কেটলি চড়াই, মাথা ধরছে। আমি রান্নাঘরে গেলাম। ঘড়ির টিকটিক, গ্যাসের টিকটিক, ফুঁস আর পানির পাতলা ধারা, এই সব শব্দ রেকর্ডিংয়ে প্রাকৃতিক স্তর যোগ করল। আমি দেওয়ালের পিছনে মাত্র 1 হাত দূরে ছিলাম, যেখান থেকে তাদের ফিসফিসানি আমার কানে স্পষ্ট পৌঁছাল। 5, 6, 7,
আমি মনে মনে সেকেন্ড গুনলাম। তারপর জামাইয়ের ধীর কণ্ঠ এলো, ভয়ার্ত, যেন কোনো শিশু মিথ্যে ধরা পড়ার মতো। যদিও বাড়ি বেচতে অড়ে, তবে একটা শ্বাসের বিরাম। মেয়ের কণ্ঠ এলো, মুখমূলে লুকানো সূচ, বেচতে দেব না, ওর অবস্থা দেখাতে হলে দেখাবো। আগে ডাক্তারের সঙ্গে কথা বলি, লিখে নিতে হবে যে ও সিদ্ধান্তে। শব্দ মাঝপথে থেমে গেল, হয়তো নিজের কণ্ঠের ধার নিজেই টের পেল। আমি শ্বাস আটকে রাখলাম। কেটলির ঢাকনা একটু জোরে রাখলাম, যাতে ভেতরের ঘাবড়ানি বাইরের শব্দে বদলে যায়। আর আমি রান্নাঘরেই থাকি। সেই ভোলা ধীর বাবা। আমার চোখ ঘণ্টার দিকে উঠল। ছোট এলইডির ন্যাড়া আলো স্থির জ্বলছে। খেলা শুরু হয়ে গেছে। আমি ট্রে তুললাম, পা ইচ্ছে করে ধীর করলাম। মেঝের চকচকে টাইলসে চটির ছড় আমার কানে টাইম স্ট্যাম্প দিয়ে গেল। বৈঠকখানায় পৌঁছে কাপ রাখলাম, চিনির ডিবা এগিয়ে দিলাম। মেয়ে ফট করে মুখ আবার তেমন করল, নরম, যত্নশীল। পাপা, আমরা আছি না, শুধু কিছু কাগজ দেখতে হবে। স্ট্যাম্প পেপারে 2-3 জায়গায় সই, ছোট্ট ফর্ম্যালিটি। সে ফোল্ডারের মাঝ থেকে কিছু কাগজ বের করল। উপরে তারিখ খালি, নিচে মনোনীত কলাম খোলা। আমার আঙুল চায়ের উত্তাপে গরম ছিল, মাথা বরফের মতো ঠান্ডা। আমি ধীরে পেন তুললাম, আর ঠিক তখনই দরজায় ঘণ্টা বাজল। জামাই চমকে উঠল, হয়তো আমাদের অ্যাডভাইসের এসে গেছে। মেয়ের চোখ 1 সেকেন্ডের জন্য আরও ঝলক উঠল। এটা সেই ঝলক যা শিকার দেখে না, শিকারই দেখে। আমার হৃদয়ের ধড়কন আরেকটা থাপ্পড় দিল। আমি ভেতর থেকে তৈরি ছিলাম, কিন্তু বাইরে তেমনই রইলাম, ক্লান্ত, ভোলা, ভরসাযোগ্য। আমি পেনটা হাওয়ায় থামালাম, হেসে বললাম, আচ্ছা, তাহলে সবার সামনে দেখে নি কি সই করতে হবে। ঘণ্টার নিচে লুকানো ছোট যন্ত্রের লাল আলো একবার পিটপিট করল, আর দরজা খোলার ছড় শব্দ ঘরে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে আসা একটা ধীর কিন্তু স্পষ্ট কণ্ঠ সবকিছু উল্টে দেবার মতো প্রথম বাক্য বলল, ম্যাডাম, যেমন আপনি বলেছিলেন, কনফিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট ফর্ম নিয়ে এসেছি, শুধু সই লাগবে। দরজা খুলতেই চামড়ার ফোল্ডার হাতে অ্যাডভাইজার ভেতরে এলো। তার হাসিতে অচেনা ভরসা ছিল, যেন সে আমার বাড়িতে নয়, নিজের অফিসে বসে আছে। নমস্তে আঙ্কেল, শুধু একটা কনফিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট, 2 মিনিট, যাতে আপনার ফিনান্সিয়াল সেফটি সব সময় থাকে। সে ফোল্ডার খুলল। উপরের প্রথম ফর্ম, ক্ষমতা জন্য আকলন, গোপনীয়। নিচে ছোট হরফে লেখা, হস্তাক্ষরকারী স্বয়ং পড়ে বুঝে সম্মতি দিয়েছেন। আমি চায়ের ট্রে রাখতে থাকলাম, চোখ তার পেনের উপর স্থির। মেয়ে চেয়ার এগিয়ে বসল। পাপা, আপনি সই করে দিন, শুধু কাগজের আনুষ্ঠানিকতা। আমার ভেতরে কোথাও গভীরে একজন পুরনো সেতু ইঞ্জিনিয়ার জাগল। সেতুতে প্রথম পেরেক ভুল জায়গায় লাগলে পুরো কাঠামো কাঁপে। আমি হাসলাম। আগে চা, তারপর কাগজ। কেটলি থেকে পড়া পানি, স্টিলের কাপের হালকা ক্ষণক্ষণ, ট্রেতে ট্রেন নরম থপ, এইসব শব্দ ঘরের কোণে পিতলের ঘণ্টার নিচে বসা ছোট মেশিনে জমা হচ্ছিল। লাল বাতি স্থির ছিল, মানে সব ঠিক চলছে। আচ্ছা, তাড়াতাড়ি করি। অ্যাডভাইজার পাতা উল্টালো। এখানে, এখানে আর এখানে। সে 3টে বক্সে আঙুল রাখল। প্রতিটি বক্সের উপরে ছোট্ট বয়ান, সিদ্ধান্তে সহায়তা প্রয়োজন, পরিজনদের সহ হস্তাক্ষরের অধিকার, অ্যাসেট প্রোটেকশনের জন্য মনোবৈজ্ঞানিক মতামত সংযুক্ত থাকবে। জামাই স্বাভাবিকভাবে যোগ করল, আজ সন্ধ্যায় ডাক্তারের সঙ্গে কথা বলিয়ে দেব, নোটিং করিয়ে নেব, আপনি শুধু ওকে করুন। ডাক্তারকে? আমি ভোলাভাবে প্রশ্ন ছুড়লাম। মেয়ে তৎক্ষণাৎ বলল, আমাদের পরিচিত ডাক্তার অরোরা, খুব সিনিয়র, শুধু আনুষ্ঠানিক টেস্ট করবেন। আমি পেন ধরলাম, নিভ হাওয়ায় তামালাম। তারপর যেন মনে পড়ল, আরে, আমার চশমা তো রান্নাঘরে রয়ে গেছে, তোমরা কথা বলো, আমি এনে নিই। আমি উঠলাম না, শুধু চুপ। ঘরে এক মুহূর্তের জন্য শব্দ ছাড়া সত্য শোনা গেল। জামাই ফিসফিস করে বলল, যদি আজই সই হয়ে যায়, তবে সোমবারে আবেদন জমা হবে। কোর্টের তারিখ পেলে। মেয়ের কণ্ঠ কঠিন হল। যা দরকার তাই হবে, ও বাড়ি বেচতে পারবে না। আগে ডাক্তার, তারপর অ্যাসেসমেন্ট, তারপর আবেদন। মাঝে যা কাগজ লাগবে আমি সামলাব। পাপা তো। সে বাক্য অসম্পূর্ণ রাখল, যেন দয়া দেখাচ্ছে। আমি চশমা তোলার ছোট্ট নাটক করে ফিরলাম। চলো, আমি বললাম, আগে পড়ি। আমি প্রতিটি লাইন আমার ধীর স্পষ্ট কণ্ঠে পড়লাম। অভ্যাস পুরনো,
ডিজাইন নোট সবসময় জোরে পড়তাম। যা জোরে পড়ো তা মনে থাকে, আর ঘরেও। হস্তাক্ষরকারী স্বয়ং পড়ে। আমি থেমে জিজ্ঞেস করলাম, এখানে স্বয়ং পড়ে লেখা আছে? তাহলে ডাক্তারের দরকার কেন? অ্যাডভাইজার হাসল। শুধু স্ট্যান্ডার্ড লাইন, আর এই পরিজনদের সহহস্তাক্ষর, এটা তো পাওয়ার অফ অ্যাটর্নির মতো। জামাই তৎক্ষণাৎ বলল, না না, এটা গাইডেন্স, অধিকার নয়। আমি কাগজ নামিয়ে রাখলাম। ঠিক আছে, আমি ধীরে বললাম, শার্ট বদলে আসি, তখন সই করব। ঘাম হচ্ছে। আমি শৌচালয়ে গেলাম, কিন্তু দরজা বন্ধ করলাম না, বরং আলমারির কাছে নাড়ালাম। কণ্ঠগুলো স্পষ্ট আসতে লাগল। মেয়ে ফিসফিস করল, বলেছিলাম না, আগে ভয় দেখাও। মার্কেট পড়ছে, ফান্ড রিস্কি, তারপর সুরক্ষার কাগজ এগিয়ে দাও। শুধু একটা সই চাই, কাল থেকে ওটিপিও আমাদের কাছে থাকবে। জামাই ধীরে বলল, আর বাড়ি? ও যদি বেচার কথা আবার বলে, তবে আমি আবেদন দেব। মেয়ে বলল, অক্ষম ঘোষণা। ডাক্তারে কাগজ পেলেই আমার গলায় কিছু আটকে গেল। কিন্তু কপালি যে ঘাম দেখানো দরকার ছিল, তা অভিনয়ের নয়, সত্যের ছিল। আমি বাইরে এলাম, মুখে সেই পুরনো ক্লান্ত স্বস্তি। বেটা, আমি বললাম, আমার অভ্যাস, যে কাগজে সই করি তারিখ আমি নিজের হাতে ভরি, আর খালি কলামও খালি রাখি না। এটা পরে দেখব, কাল সকালে। এখন মাথা ভারী। মেয়ে ঠোঁট কামড়াল, কিন্তু নিজেকে গুটিয়ে নিল। ঠিক আছে বাবা, কাল আসছি। ডাক্তারের সঙ্গেও কথা বলবো। তারা চলে যেতেই আমি ঘণ্টার নিচে থেকে ছোট যন্ত্রটা বের করলাম। মোবাইলে জুড়ে শুনলাম, প্রতিটি শব্দ স্পষ্ট, যেন কেউ সেতুর তার শক্ত করে বেঁধে রেখেছে। ওটিপি আমাদের কাছে থাকবে। আমার আঙুল ঠান্ডা হয়ে গেল। এটা শুধু চুরি নয়, এটা আমার নামে ভবিষ্যৎ দখলের প্রস্তুতি ছিল। সকালে আমি উকিলের কাছে পৌঁছলাম। তিনি আগে থেকে অপেক্ষা করছিলেন। তার সামনে রঙিন স্টিকি নোট, ফাইল আর আইনের মোটা বই খোলা। রেকর্ডিং? তিনি জিজ্ঞেস করলেন। আমি মোবাইলে গিয়ে দিলাম। তিনি হেডফোন লাগিয়ে শুনলেন। তার মুখ নির্বিকার রইল। শেষে মাথা তুলে বললেন, এটাই চাই। ডাক্তার, ওটিপি, সহহস্তাক্ষর, সব মনস্থির টেপে আছে। এখন 3 ফ্রন্টে লড়াই। প্রথম, ব্যাংক। পাশে বসা ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট বললেন, স্টেটমেন্টের ভরসা নয়, মূল পাসবুক এন্ট্রি, ব্যাংকের সিল, ম্যানেজারের লিখিত সত্যায়ন। আমরা আজই জব্বলপুর মেন ব্রাঞ্চে যাব। আপনিও চলুন। যেখানে প্রথম এফডি করেছিলেন সেখান থেকে শুরু। দ্বিতীয়, ইন্স্যুরেন্স। উকিল যোগ করলেন, এলআইসি ব্রাঞ্চ থেকে পলিসি ফাইলের সার্টিফাইড কপি, বেনিফিশিয়ারি চেঞ্জের মূল ফর্ম, স্পেসিমেন শোয়ের কার্ড। ফরেন্সিকের বেসলাইন চাই। তৃতীয়, আইন। তিনি বই বন্ধ করলেন। যদি তারা আবেদন দেয়, আমরা স্বাগত জানাব। আদালতে স্বাধীন আকলন হবে, আর আপনার রেকর্ডিং, ব্যাংকের মূল কাগজ আর ফ্লো ম্যাপের সঙ্গে তাদের মুখোশ খসে পড়বে। আমি মাথা নাড়তে থাকলাম। ভেতরের পিতা ক্লান্ত হয়ে বসে পড়তে চাইছিল। ভেতরের ইঞ্জিনিয়ার উঠে নকশা টেবিলে ছড়াতে চাইছিল। আমরা 3 জন ব্রাঞ্চে পৌঁছলাম। ব্যাংক ম্যানেজার অভিজ্ঞ ছিলেন, কপালে হালকা সাদা, কণ্ঠে ভরসা। আঙ্কেল, আমরা পাসবুক আপডেট আর লেজার প্রিন্ট দেব। ফর্মাল অ্যাপ্লিকেশন চাই। আরেকটা কথা, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সফারের জন্য নোডাল থেকে ইমেল আসবে, 2 দিন লাগতে পারে। ফরেন্সিক শান্তভাবে বললেন, সার্টিফাইড চাই, সিল, সই, তারিখ আর উত্তোলনের সঠিক টাইম স্ট্যাম্প। ম্যানেজার হেসে ঘণ্টা বাজালেন। শর্মাজি, মিস্টারের পাসবুক আর লেজার বের করুন। একে একে 2 বছরের প্রিন্ট বেরোতে লাগল। কালো কালিতে তারিখ, চেক নম্বর, এনইএফটি, আরটিজিএস, নেট ব্যাংকিং, বেনিফিশিয়ারি, ইলজিয়ান ডিজাইনস। এই নাম আমার পেটে পাথরের মতো বসে গেল। জামাইয়ের প্রজেক্টের শেল, যাকে আমি কাল অবধি ফ্যান্সি নাম ভেবেছিলাম, আজ ব্যাংকের কালিতে অপরাধের মতো লাগছিল। ম্যানেজার প্রতিটি পাতায় সিল, সই করলেন এবং আমার দিকে তাকালেন। আঙ্কেল, একটা পরামর্শ, ওটিপি কাউকে দেবেন না, আর যে নম্বর ব্যাংকে লিঙ্ক আছে আজই ব্রাঞ্চে এসে বদলে ফেলুন। এটা আপনার অধিকার। আমি মাথা নাড়লাম এবং একটা কথা যোগ করলাম, পাসবুকে প্রতি ত্রৈমাসিক এন্ট্রি স্টেটমেন্ট থেকে নয়, নিজে এসে। তিনি হেসে বললেন, এটাই ঠিক। এলআইসি ব্রাঞ্চে ফাইল মোটা ছিল, তবে সুরক্ষিত। আমরা অ্যাপ্লিকেশন দিলাম, পলিসি নম্বর, বেনিফিশিয়ারি চেঞ্জ ফর্ম, স্পেসিমেন সই। ক্লার্ক ফাইল বের করল। ভেতরে একটা হলদে কাগজ, বেনিফিশিয়ারি চেঞ্জ রিকোয়েস্ট। আবেদনের তারিখ আমার স্ত্রীর শেষ দিনগুলোর 3 সপ্তাহ আগের। সই দেখে আমার শ্বাস আটকে গেল। এলের লেড ছোট ছিল। আমার আগুল চেয়ারের হাতল ধরে থামল। ফরেন্সিক ধীরে বললেন, আমরা কপি নেব।
ক্লার্ক সিরিয়াল নম্বর লিখে সার্টিফাইড কপি তৈরি করল। আর্কাইভে পাতা, সিল, তারিখ, সই। বাইরে রোদ তীব্র ছিল। রাস্তায় বেলের রস বিক্রেতা ঠান্ডা ঠান্ডা হাঁকছিল। আমার ভেতরে রোদের থেকেও তীব্র কিছু জ্বলছিল, কিন্তু ওপরে একটা ঠান্ডা মেঘও ছিল, যুক্তির, প্রমাণের। সন্ধ্যায় বাড়ি ফিরে দরজা বন্ধ করলাম এবং ছোট মন্দিরের পাশে বসলাম, যেখানে আমার স্ত্রী ছবি, তুলসী আর দিয়া। আমি 3টে লাইন আবার বললাম। ওটিপি কাউকে নয়, মূল স্টেটমেন্ট, পাসবুক, সিল, খালি কলামে কখনো সই নয়। তারপর উকিলের মেসেজ এলো, তৈরি থাকুন, তারা তাড়াহুড়োয় ভুল করবে। পরের পদক্ষেপ হয় ডাক্তারের নাটক, না হয় কোর্টের আবেদন। ভুল বেশি দেরি করল না। পরের দিন দুপুরে মেয়ের মেসেজ, পাপা, সন্ধে 5টায় ডাক্তার অরোরা ফ্রি, আমরা এসে নিয়ে যাব, মাত্র 10 মিনিটের ব্যাপার। আমি উত্তর দিলাম, মাথা ধরছে, কাল। 1 মিনিট পর জামাইয়ের কল, কণ্ঠে মিষ্টি বেশি, ধৈর্য কম। পাপা, ফর্মালিটিস হয়ে গেলে আপনার জন্যই ভালো, নইলে লোকে ভুল সুযোগ নেয়। আমিও মিষ্টি রাখলাম, বেটা, কাল ঠিক, আজ সত্যি ক্লান্তি। কল কাটতেই ফোনে ব্যাংকের অ্যালার্ট ঝলক দিল, নেট ব্যাংকিং মোবাইল নাম্বার চেঞ্জ রিকোয়েস্ট ইনিশিয়েটেড। আমার পায়ের নিচে মাটি সরে গেল। কিন্তু পরের সেকেন্ডে আরেকটা অ্যালার্ট, রিকোয়েস্ট ডিক্লাইন্ড, ব্রাঞ্চ অথরাইজেশন রিকোয়ার্ড। আমি বুকে হাত রাখলাম, ধড়কন স্থির ছিল, যেন কেউ সেতুর নিচে অতিরিক্ত পিলার বসিয়ে দিয়েছে। উকিল ফোনে হাসি চেপে বললেন, দেখলেন, তাড়াহুড়ো, আমরা কালই ব্রাঞ্চে আপনার নাম্বার আর ইমেল লক করে দিয়েছি, এখন যা চেষ্টা করবে ট্রেল তৈরি হবে। রাতের মধ্যে ফরেন্সিকের ফ্লো ম্যাপ তৈরি হয়ে গেল। রঙিন তীরে আমার টাকা ইলজিয়ান ডিজাইনসে যাচ্ছে, সেখান থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফি হয়ে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ফিরছে, আর তারপর জার্মান সেডানের ডাউন পেমেন্টের তারিখ মিলছে। প্রতিটি তীরে তারিখ আর পরিমাণ। এমন নকশা যা 68-র ইঞ্জিনিয়ার হোক বা 28-এর অ্যাকাউন্টেন্ট, দেখলেই বুঝবে সেতু কোথায় ভাঙছে। সকালে ডাকিয়া এলো, ছোট বাদামি খামে কোর্টের মোহর, সমন, অভিভাবক নিয়োগের আবেদন। শুনানির তারিখ ঠিক 7 দিন পর, তহসিল আদালত, কক্ষ নম্বর 3। আমি কাগজ খুলে পড়লাম, তারপর আরামে ভাঁজ করে টেবিলে রাখলাম। ফোন তুলে উকিলকে বললাম, এসে গেছে। তিনি শুধু বললেন, সাবাস, এখন আমরা পালাবো না, বসে অপেক্ষা করব। তারা নিজেরাই আসবে, আর যা আনবে আমরা একে একে খুলব। সেই সন্ধ্যায় আরেকটা ছোট ভুল হল, হয়তো সবচেয়ে বড়। জামাইয়ের পকেটে মোবাইল কেঁপে উঠল। স্ক্রিন 1 সেকেন্ডের জন্য আমার সামনে ঝলক দিল, যখন সে সোফায় ফেলে চলে গিয়েছিল এবং ফিরে নিতে এলো। নোটিফিকেশনে লেখা, ডক্টর এ রিপোর্ট ড্রাফট রেডি, ব্যাকডেটেড, নিড সিগনেচার। সে ফোন তুলে নিল, কিন্তু আমার মাথা ওই 1 লাইন ধরে ফেলল, ব্যাকডেটেড। আমি ঘণ্টার নিচের রেকর্ডিং আবার চালালাম। 2 দিন আগের সেই শব্দের ইঙ্গিত সেখানেও ছিল। আজ সন্ধ্যায় ডাক্তারের সঙ্গে কথা, নোটিং। এখন আমার কাছে কণ্ঠ ছিল, ব্যাংকের মোহর লাগানো কাগজ ছিল, আর একটা সই যা আমার স্ত্রীর ছিল না। শুধু একটা শেষ তালা খোলা বাকি, ডাক্তারের ড্রাফট রিপোর্ট। আমি বারান্দায় বসলাম, নিমের ছায়া রাস্তায় ছড়িয়ে পড়তে দেখলাম, আর মনে মনে সেতুর শেষ বিমের হিসাব করলাম। পরের 7 দিন হয় আমাকে চিরকালের জন্য অক্ষম করে দেবে, না হয় আমার মেয়ের মিথ্যেকে আদালতের সামনে অক্ষম প্রমাণ করবে। আর 7ম দিনের সকালে আদালতের দরজায় পা রাখতে রাখতে আমি শুধু একটা বাক্য ভাবছিলাম, আজ আমি চুপ থেকে নয়, তথ্য রেখে জিতব। তখনই পিছন থেকে কেউ কাঁধে হাত রাখল, সেই অ্যাডভাইজার যার ফোল্ডার থেকে এই খেলা শুরু, তার হাতে নতুন খাম। সে ধীরে বলল, স্যার, একটা ছোট আপডেট, ডাক্তারের নাম বদলাতে হলো। আমি তার চোখে সোজা তাকিয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে পলক ফেলল না, কারণ ডক্টর অরোরা আজ সকালে শহর ছেড়ে চলে গেছেন। আমার হাতের তালু ঠান্ডা হলো, কিন্তু হৃদয়ে একটা গরম, স্থির হাসি উঠল, কারণ আমার ব্যাগে সেই ড্রাফট রিপোর্টের ছবি আগে থেকেই ছিল, আর তার নিচে ডাক্তার অরোরার পুরনো মোহরের তারিখ, যা কেউ বদলাতে পারবে না। তহসিল আদালতের বারান্দায় পাখা ধীরে ঘুরছিল, আর ঘামে ভেজা ভিড় কাগজ দিয়ে হাওয়া করছিল। সেই ভিড়ের মাঝে অ্যাডভাইজার আমার কাঁধে ঠেকে বলল, স্যার, ছোট আপডেট,
ডাক্তারের নাম বদলেছে, নতুন রিপোর্ট নিয়ে এসেছি। আমি তার চোখে সোজা তাকিয়ে শান্ত স্বরে বললাম, ভালো যে বদলেছে, কারণ পুরনো ড্রাফট রিপোর্টের ছবি আমার কাছে আছে, মোহর আর তারিখ সহ। সে এক মুহূর্তের জন্য জড়ো হয়ে গেল। আমি ব্যাগের চেন সরালাম না, শুধু হাসলাম। আমরা দুজনেই জানতাম আজ খেলার মাঠ বদলে গেছে, এখন বল আমার পালায়। আদালতের কক্ষে লম্বা কাঠের বেঞ্চ ভরা ছিল। জজ সাহিবা কেস ডাকলেন। অভিভাবক নিয়োগের আবেদন, মিলার বনাম মিলার। নীরবতা এত গভীর হল যেন রাতে কোনো দিঘির জল। সামনে মেয়ে গম্ভীর মুখে বসে, জামায়ের আঙুল ফোল্ডারের কোণ ঘষছিল। তাদের উকিল সুশৃঙ্খল গল্প বললেন। বৃদ্ধ পিতা, আবেগপ্রবণ সিদ্ধান্ত, বাড়ি বেচা, আর্থিক ঝুঁকি। প্রতিটি বাক্যে আমার জন্য দয়া আর আমার বিরুদ্ধে সন্দেহে সুতো জড়ানো। তারপর গবাহ এলো দুজন পরিচিত, যারা একই প্রজেক্টে টাকা লাগিয়েছে। তারা বলল, বাবাজি ভটকে লাগছিলেন, তাড়াহুড়োয় বাড়ি বেচার কথা বলছিলেন। তারপর তারা ডাক্তারের নতুন রিপোর্ট দেখাতে চাইল। আমি মাথা তুলে তাকালাম। জজ ভ্রু কুচকালেন। এই রিপোর্ট আদালত নিয়োগ করেনি, ব্যক্তিগত। সাক্ষ্য হিসেবে নেওয়ার আগে প্রতিপরীক্ষা হবে। তাদের উকিল ঘড়ির দিকে তাকালো। হয়তো তারা ভেবেছিল তাড়াহুড়োয় কাজ হয়ে যাবে। এবার আমার পালা নয়, আমার উকিলের পালা। তিনি উঠলেন, কণ্ঠে উত্তাপ নয়, ঠান্ডা ভরসা। মাই লর্ড, প্রথমে একটা বিষয় স্পষ্ট করি, আদালতের স্বাধীন আকলন প্রয়োজন। জজ মাথা নাড়লেন এবং আদালত নিয়োজিত মনোবিজ্ঞানী ডাক্তার মীরাকে ডাকা হল। তিনি তার মূল্যায়ন পড়লেন, স্পষ্ট, নিরপেক্ষ কণ্ঠে। প্রতিবাদী সজ্জন জ্ঞানগতভাবে সক্ষম, দৈনন্দিন রুটিন, আর্থিক বোধ, ঝুঁকি লাভের ভারসাম্য, সবই স্বাভাবিকের ওপরে। বাড়ি বেচার চিন্তা, বয়স, রক্ষণাবেক্ষণ আর সরলতার ইচ্ছা থেকে উদ্ভূত, অযৌক্তিক নয়। ঘরে একটা ধীর সরসর শব্দ হল। মেয়ের কাঁধ শব্দ হল, জামাইয়ের ঘাড় ঝুঁকে গেল। আমার উকিল পরের পাতা তুললেন। এবার তথ্য। প্রথমে ব্যাংক ম্যানেজারের প্রত্যয়িত লেজার আর আমার পাসবুকের সিল করা কপি। প্রতিটি উত্তোলনের তারিখ, সময়ে, রুট দেখালেন। তিনি স্ক্রিনে ফ্লো ম্যাপ লাগালেন। রঙিন তীরে টাকা আমার অ্যাকাউন্ট থেকে ইলজিয়ান ডিজাইনস নামে সেলে, সেখান থেকে ম্যানেজমেন্ট ফি হয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে, আর একই তারিখে জার্মান সেডানের ডাউন পেমেন্ট, দ্বিতীয় প্লটের টোকেন, বিদেশ ভ্রমণের বুকিং। জজ মাঝখানে জিজ্ঞেস করলেন, এই দলিলগুলো প্রত্যয়িত? আমার উকিল প্রতিটি পাতায় সিল দেখালেন, তারিখ, সই, শাখার মোহর। জজ কলম দিয়ে টেবিলে হালকা থপথপ করলেন। চালিয়ে যান। এবার সবচেয়ে ধারালো তার ছোঁয়া হলো। আমি নয়, রেকর্ডিং। ঘরে স্পিকার থেকে আমার সেই ধীর ক্লান্ত কণ্ঠ বেরোল। আগে চা, তারপর কাগজ, আর তারপর তাদের ফিসফিসনি। আজই ডাক্তার, নোটিং, আবেদন, ওটিপি আমাদের কাছে থাকবে। শব্দের ধার এত স্পষ্ট ছিল যে কাউকে বোঝাতে হল না। আমার উকিল বললেন, মাই লর্ড, এটা সম্মতির কাগজ নয়, নিয়ন্ত্রণের জাল। ওটিপি সহ হস্তাক্ষর, অক্ষমের ঠাপ্পা, কণ্ঠ নিজেই বয়ান দিচ্ছে। মেয়ে চেয়ার ধরে ফেলল, তার আঙুল সাদা হয়ে গেল। জামাই কপালের ঘাও মুছল। কিন্তু গল্প এখানে শেষ নয়। আমার উকিল শেষ বান্ডিল খুললেন। এলআইসি শাখা থেকে প্রত্যয়িত ফাইল, বেনিফিশিয়ারি চেঞ্জ রিকোয়েস্টের কপি, স্পেসিমেন সইয়ের কার্ড। দলিল বিশেষজ্ঞকে ডাকা হল। তিনি সুনির্দিষ্ট শব্দে বললেন, এই সই প্রাকৃতিক প্রবাহে তৈরি নয়, এতে থেমে থেমে টানার চিহ্ন। অক্ষরের কোণ নিয়মিত লেখার থেকে আলাদা। এটা নকলের ইঙ্গিত, রোগের কাঁপুনি নয়। জজ মেয়ের দিকে তাকালেন। সে চোখ ফিরিয়ে নিতে চাইল। পেশকার শেষ পাতা জজের দিকে এগিয়ে দিলেন। বিমা পেমেন্টের নিশ্চিতকরণ, রাশি সোজা মেয়ের অ্যাকাউন্টে, আমার স্ত্রীর মৃত্যুর কয়েক সপ্তাহ পর, যখন লিও শিক্ষাগত ন্যাশ নামে কোনো ট্রাস্ট বিভাগীয় রেজিস্টারে ছিলই না। ঘরের হাওয়া ভারী হয়ে গেল। মেয়ের উকিলের কণ্ঠ হারিয়ে গেল। যুক্তি মাঝপথে দম টুটে যায়, যখন কালি, মোহর আর কণ্ঠ একসঙ্গে সাক্ষ্য দেয়। জজ সাহিবা রায় দিলেন। শব্দ নির্দিষ্ট, লোহার মতো। অভিভাবক নিয়োগের আবেদন খারিজ। প্রতিবাদীকে পূর্ণ অধিকার ও ক্ষমতা মান্য। আবেদনকারীদের দেওয়া ব্যক্তিগত রিপোর্টের কোনো বিশ্বাসযোগ্য মূল্য নেই। তাৎক্ষণিকভাবে আবেদনকারীদের চল অচল সম্পত্তিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। সম্পর্কিত অ্যাকাউন্টের নজরদারি এবং সমস্ত লেনদেনের অডিটের নির্দেশ। এই মামলা সম্ভাব্য আর্থিক শোষণ ও দলিল জালিয়াতি শ্রেণীতে পড়ে। মামলা অর্থনৈতিক অপরাধ শাখায় প্রেরিত। হাতুড়ির শব্দে ঘরে ছড়ানো মিথ্যে শেষ আঘাত পেল।
মেয়ের চোখে অশ্রু ছিল, পশ্চাত্তাপের নয়, ধরা পড়ার। জামাই চেয়ারে ধসে গেল। আমি উঠলাম, তখন হাঁটুতে হালকা কাঁপুনি ছিল। বয়সের নয়, সেই বোঝা নামার যা 2 বছর ধরে বুকে ছিল। বাইরে বারান্দায় হাওয়া হালকা লাগল। আমার উকিল ধীরে বললেন, এবার বাড়ি, এবার নাতি। 1 মাস পর যখন নিমের পাতা আরও সবুজ হল, আমি বাগানে নাতিকে ডাকলাম। তার হাতে সেই খাম, লিও শিক্ষাগত ন্যাস এখন সত্যিই রেজিস্টারে, ব্যাংকের সিল সহ। আমি বললাম, এটা তোমার দিদার স্বপ্ন ছিল। মাঝে ধুলো উড়েছিল, কিন্তু আমরা জানালা বন্ধ করিনি, ধুয়ে পরিষ্কার করেছি। সে কিছু বলল না, শুধু জড়িয়ে ধরল। আমার কাঁধে তার ভরসা ততটাই ভরা ছিল যতটা কখনো আমার স্ত্রীর হাসি ছিল। সন্ধ্যায় আমি মন্দিরের পাশে বসে 3টি বাক্য আবার লিখলাম, সেই বড় স্পষ্ট অক্ষরে, যা এখন আর কাঁপে না। ওটিপি কাউকে নয়, প্রতি ত্রৈমাসিক পাসবুক সিল সহ, খালি জায়গায় সই কখনো নয়। ডিয়ার স্থির ছিল, মাচিসের কাঠি আর দরকার ছিল না। আগুন ভেতরে জ্বলে গেছে, শান্ত, উজ্জ্বল। আজ আমার জন্য জয়ের মানে ছিল আমার চাবি, আমার বাড়ি, আমার নাম, আর আমার নাতির পড়াশোনা। বাকি সব শোরগোল ছিল, যা থেমে গেছে। আর আপনি যারা শুনছেন, আপনার বাড়ির বড়দের জন্য আজই 3টি কাজ করুন। ওটিপি কাউকে দেবেন না। প্রতি 3 মাসে ব্যাংকে গিয়ে পাসবুক এন্ট্রি আর সিল করান। আর কোনো কাগজে সই করার আগে তারিখ, রকম আর কলাম নিজে ভরুন। খালি জায়গায় সই কখনো করবেন না। এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি আপনার পরিবারে পাঠান, আর কমেন্টে লিখুন আপনি শেষ কবে আপনার বাবা মায়ের কাগজ নিজে যাচাই করেছেন। পরের গল্পে আবার দেখা হবে, যেখানে সত্য আবার একটা চুপ লাল বাতি হয়ে জয় নথিভুক্ত করবে।